বলে আমার আলোচনা শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধারণ সম্পাদক শ্যামল দে মহাশয়কে। এবার সংঘের উপদেষ্টা বিজয় রায় মহাশয়কে ডাইসে এসে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উপদেষ্টা বিজয় রায় মহাশয়কে। উপস্থিত আমাদের ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ আজকের যে সাংগঠনিক সভা, এই সভায় উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং উপস্থিত আছেন অন্যান্য নেতৃত্ব মহোদয় মহোদয়া, উপস্থিত রাজ্যের সমস্ত পাম্প অপারেটর ভাই ও বোন, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো আমি বেশি সময় নেব না। আলোচনা শুরু করার আগে একটু সবাই মিলে ভারত মাতার ধ্বনি দেব। আপনারা সবাই দেবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এখানে আমাদের সংগঠনের যে সম্পাদক শ্যামল দেব আলোচনা করেছেন মোটামুটি অনেকগুলি বিষয় নিয়ে, তো সেই বিষয়ের দিকে আমি বেশি একটা যাব না। এখানে আমাদের যে সরকার 18 সালে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়, তখন আমরা মাননীয় শ্রী বিপ্লব দেব মহোদয় একটা ভাড়া বাড়িতে থাকতেন, সেখানে আমরা গিয়েছি, ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছি। তারপর ওনার মাধ্যমে জনতার দরবার শুরু হয়, সেখানেও আমরা গিয়েছি, লিখিত আকারে আমরা স্মারকলিপি দিয়েছি। উনি বলেছিলেন আমাদের বিষয়টা দেখবেন। তারপর বিধানসভায়ও আমাদের প্রাক্তন ডিডব্লিউএস মন্ত্রী আলোচনাটা তুলেছিলেন আমাদের জন্য। তো ওই সময়ও বর্তমান সাংসদ মুখ্যমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন আমাদের বিষয়টা দেখবেন। তো 2022-এর ডিসেম্বরে আমাদের যে বেতন বৃদ্ধিটা হয়েছে 2290 টাকা, সেটা হওয়ার কথা ছিল 9000 টাকার উপরে, কিন্তু সেটা হয়নি। কি কারণে হয়নি? আমাদের সংগঠনটা যৌথ ছিল সেই সময়, ওয়াটার রিসোর্স এবং ডিডব্লিউএস। সেই জায়গায় মাননীয় সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের বিষয়টা এরকম বলেছিলেন, কিন্তু পাশাপাশি অন্যান্য মন্ত্রী এমএলএ মহোদয়রা বললেন যে ডিডব্লিউএস কে যদি 9000 টাকা বা তার বেশি দেওয়া হয়, ওয়াটার রিসোর্সকে আমরা কি করব? এটা তো এক জায়গায় যেহেতু সবাই, এটা সম্ভব না। তখন এটা ওই 2290 টাকা করলো, তাতে ওয়াটার রিসোর্সও পেল, ডিডব্লিউএসও পেল। তারপর থেকেই আমরা দীর্ঘদিন যাবত আমাদের পানীয় জলের যে অপারেটররা আছি, আমরা বিষয়টা একটু আলাদাভাবে চিন্তা করছিলাম। সেটা কমল দে মহোদয়ও জানতেন, রাজীব ভট্টাচার্য মহোদয়ও জানতেন, কিন্তু সেই সময়ে সেটা করা সম্ভব হয়নি। এখানে আমাদের আরেকজন অপারেটর আছেন সঞ্জীব ভৌমিক, আলাদা করে ডিডব্লিউএস এর একটা মিটিং ডেকেছিল, তারপর তার উপর চাপ সৃষ্টি হলো। আমরা তখন কি করব, কোথায় যাব, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিএমএস এর কাছেও গিয়েছি, বিএমএস থেকে তেমন কোনো সাড়া পাইনি। তারপর আবার পার্টির আন্ডারেই আমরা চলাচল করেছি, মিটিং টিটিং করেছি। এরপর আমরা আরেকজন সাফাই মজদুর সংঘের ওনার নেতৃত্বে আমরা সংগঠনটা একটু আলাদা করার চেষ্টা করি। সেই সময় বিভিন্ন বাধা বিভিন্ন এসেছে। পরবর্তী সময়ে
বিপ্লব কর মহোদয়ের মাধ্যমে আমাদের এই ডিডব্লিউএস সংগঠনটা আলাদা লিখিত আকারে হয়েছে। আমরা সার্টিফিকেট পেয়েছি ডিডব্লিউএস সংগঠনের। তো আমাদের যে বর্তমান পরিস্থিতি, এখানে কিছুদিনের মধ্যে হয়তো ওয়াটার রিসোর্স যেরকম পঞ্চায়েতের হাতে পুরোপুরি দেওয়া হয়েছে, ডিডব্লিউএসটাকেও সেরকম দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। ইন্টারনাল খবর যতটুকু আছে সেটা ক্যাবিনেটেও আলোচনা হয়েছে। যদি এই ডিডব্লিউএস দপ্তরটাও পঞ্চায়েতের মাধ্যমে যায়, তাহলে আমাদের রাজ্যের যে জনসাধারণ সঠিকভাবে হয়তো জল পেতে কষ্ট হবে। কেন বলছি? এটা আমাদের দেখা বাস্তব ঘটনা। ওয়াটার রিসোর্স পঞ্চায়েতের হাতে দায়িত্ব, 3টি মোটর থাকে। বিশেষ করে দেখা গেল 1টি মোটর চলে, 2টি মোটর অচল। কেন? বেয়ারিং লাগবে, গ্রিজ লাগবে, অ্যাডজাস্টার লাগবে, এরকম কিছু লাগে। তো এর খরচটা প্রতি বছর ব্লকের পিডিএফ ফান্ড থেকে 5,000 টাকা করে ধরা আছে প্রত্যেকটা ওয়াটার রিসোর্স স্কিমের পেছনে। কিন্তু দেখা গেল এই সাধারণ জিনিস পঞ্চায়েত দিতে পারে না। এদিকে মোটর চলে না, জল পায় না, কৃষকরা অপারেটরের বদনাম করে। সেইরূপ ডিডব্লিউএস এটা আমাদের সারা বছর 365 দিন আমাদের জল দিতে হয়। দুবেলা করে, মিনিমাম 2 বেলা জল দিতে হয়। তো দিতে গিয়ে দেখা যায় অনেক সময় বিভিন্ন লাইন টাইন এইসব নষ্ট হয়ে যায়। এই মেরামতির কাজ করতে গেলে তখন আমরা সমস্যায় পড়তে হবে এবং এলাকার মানুষ জল পাবে না। এই বিষয়গুলিও মাননীয় সাংসদের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়গুলো আপনি অতি কি বলবো একটু দেখবেন আমাদের এই বিষয়গুলি। আর আমাদের যে দায় দায়িত্ব পঞ্চায়েতের হাতে যদি চলে যায়, সেই বিষয়টাও যাতে না যায় এই দিকটাও একটু দেখবেন। কারণ আমরা 365 দিন ডিউটি করি, আমাদের কোনো ছুটি চাটা নেই, আমাদের কোনো স্টাফ নেই। কারোর মা বাবার মৃত্যু হলে ওই অবস্থাতেও ডিউটি করতে হয়। এই সমস্ত বিষয়গুলি দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। আর আমরা যে বেতন পাই, এই বেতনে তো আমাদের সংসার চলে না। আপনারা ভালো করেই জানেন, বুঝেন, দেখেন। আমরা পাই মাত্র 7,000 টাকা, যেখানে আইএপি আছে 7,500 টাকা। আরেকটা বিষয় হচ্ছে জল জীবন মিশন। আপনারা অনেকেই জানেন, পত্র পত্রিকায় বিভিন্ন সময় উঠে এই জল জীবন মিশন। সেই জল জীবন মিশনের মাধ্যমে আমাদের তেমন কোনো সুযোগ সুবিধা পাই না। এই বিষয়টাও দেখার জন্য আমি অনুরোধ করব। আর গত বছর অর্থাৎ 23-এ আমরা পূজার যে অনুদান পাই, বোনাস, সেটা পাইনি। গতবার আমরা বহু কষ্ট করে সেটা আদায় করেছি। এই বিষয়গুলি যাতে আমাদের বারবার দরবার না করতে হয়, সেই বিষয়গুলিও দেখার জন্য আমি অনুরোধ করব। এই কটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ উপদেষ্টা বিজয় রায় মহাশয়কে। এবার ডাইসে আসার জন্য অনুরোধ করব গেজেটেড অফিসার সংঘের সাধারণ সম্পাদক দেবাশিস রায় মহাশয়কে। নমস্কার সবাইকে। আজকে ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ, যা মজদুর মনিটরিং সেল অনুমোদিত রাষ্ট্রবাদী বিচারধারা এবং চিন্তাধারায় যে সংগঠন কাজ করে যাচ্ছে রাজ্যের জনগণের স্বার্থে, সেই সাংগঠনিক কনভেনশনে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের মাননীয় লোকসভার সাংসদ
তথা ঈশ্বরের বরপুত্র আমাদের রাজ্যের মুক্তিদাতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় রয়েছেন। আরেকজন বিপ্লব শ্রমিকের অন্তঃপ্রাণ নেতৃত্ব শ্রী বিপ্লব কর, যিনি মজদুর মনিটরিং সেলের সভাপতি। এখানে লড়াকু নেত্রী আমাদের দিদি রয়েছেন, এখানে সংগঠনের কার্যকর্তারা রয়েছেন, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই সাংগঠনিক কনভেনশনে আপনাদের মনের কষ্ট এবং আপনাদের যে অনুভূতি সেটা শেয়ার করেছেন। সত্যি আপনাদের নিয়ে আমাদের সকলকে ভাবার সময় এসেছে। আপনারা যেভাবে মানুষকে জল, অর্থাৎ আমরা জলের অপর নাম জীবন, সেভাবে আপনারা মানুষের সেবা করছেন, তো রাষ্ট্রের সেবা করছেন, রাজ্যের মানুষের সেবা করছেন। ওই সেবার মাধ্যমেই সংগঠন এগিয়ে যায়, সেই ভাবনা নিয়ে আপনারা কাজ করছেন। এই আর বিষয়ে আমি খুব বেশি অনাবৃত করব না। আমি মাননীয় সাংসদ যিনি আমাদের মার্গদর্শক, আমি ওনার ব্যক্তিগত পরিচয় একটু আপনাদের সামনে তুলে ধরব। মাননীয় সাংসদ 1971 সালে 25শে নভেম্বর উনি গোমতী ডিস্ট্রিক্টের উদয়পুরে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবা হিরুদন দেব, উনি মুক্তিযুদ্ধ, বাংলাদেশের লিবারেশন ওয়ার, তার কিছু আগে ভারতবর্ষে এসেছিলেন, ত্রিপুরাতে এসেছিলেন। তো মাননীয় সাংসদ ছোটবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুপ্রেরণায় বা প্রেরণায় উনি শাখা স্তরে কাজ করেছেন। রাষ্ট্রবাদী বিচারধারা ওনার মজ্জাগত ছিল। তারপরে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করার পর উনি দিল্লিতে যান, সেখানে রাষ্ট্রবাদী বিচারধারা এবং আমাদের রাষ্ট্রীয় দলের কেন্দ্রীয় নেতৃত্বের সংস্পর্শে আসেন এবং দীর্ঘ 15 বছর সেখানে উনি অতিবাহিত করেন। এবং এই 15 বছর কাটানোর পর ত্রিপুরা রাজ্যের উনি ঈশ্বরের বরপুত্র হিসাবে আমাদের মুক্তি দেওয়ার জন্য জানুয়ারি 2016 সালে ত্রিপুরায় রাষ্ট্রীয় দলের সভাপতি হিসাবে তিনি পদার্পণ করেন। সেই সময়ও আমাদের ধারণা ছিল না, যারা আমরা অত্যাচারিত ছিলাম, এই রাজ্যের 25 বছরের বামফ্রন্টের যে অপশাসন ছিল সেই থেকে আমরা মুক্তি পাবো, সেটা সত্যি বিশ্বাসযোগ্য ছিল না। তারা এতটা অত্যাচার আমাদের করেছে। যাই হোক, মাননীয় সাংসদের নেতৃত্বে যেভাবে বাম অপশাসনের বিরুদ্ধে লড়াই তীব্রতর হয়েছিল, আমরাও রাষ্ট্রবাদী চিন্তাধারায় 15-16 সালে বামফ্রন্টকে উৎখাত করতে, যদিও আমি একজন অফিসার, তারপরেও সেই অপশাসন থেকে মুক্তির জন্য আমরা পথে নেমেছিলাম। রাজ্যে গেজেটেড অফিসার সংঘ প্রতিষ্ঠা হয়েছিল 2016 সালে, সেইটাকে লড়াই আমরা করেছি। শ্রমিক, কর্মচারী, অফিসার সবাইকে একটা প্ল্যাটফর্মে করে আমরা লড়াইটা করেছি সাংসদজির নেতৃত্বে। 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উনি এই বাম বিরোধী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং অসংখ্য যোজনা মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষকে সত্যি উন্নয়নের অগ্রগামী দূত হিসাবে তিনি আমাদের মার্গদর্শন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উনি যে প্রথম বাজেট করেছেন, ডেফিসিট ফ্রি বাজেট, এবং মানুষকে, রাজ্যের জনগণকে বুঝিয়ে দিয়েছেন যে ডেফিসিট ফ্রি বাজেট কি হয়। উনি মিনিস্ট্রি অফ এগ্রিকালচারকে নতুন নামকরণ দিয়েছেন, বলেছেন ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অর্থাৎ কৃষক কল্যাণ দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর হিসাবে নামাঙ্কিত করেছেন। এবং তারপরে ওনার যে 4 বছরের মুখ্যমন্ত্রীত্বে আমরা অসংখ্য যোজনা হাতে পেয়েছি, সেগুলি বলতে অনেক সময় লাগবে। তো আমরা মাননীয় সাংসদজি রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি শপথ নেন, সেখানেও আমাদের রাজ্যের জন্য অনেক প্রজেক্ট উনি দিয়েছেন এবং কাজ করেছেন। পরবর্তী সময় আমি একটু বলে গেছি, 2018 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছে, বনমালীপুর বিধানসভা থেকে উনি 9549 ভোটে বিপুল ব্যবধানে উনি জয়ী হয়েছেন। তো সাংসদজি সবসময় আমাদের একটা অনুপ্রেরণার দ্যোতক এবং আমাদের মার্গদর্শক। সাংসদজির অনুপ্রেরণায় আগামী দিনে রাজ্যের রাষ্ট্রপতি সরকার মজবুত হবে
রাষ্ট্রবাদী চিন্তাধারা শ্রমিক, কর্মচারী, কৃষক এবং সমস্ত অফিসারদের মধ্য দিয়ে এটা আরো ব্যাপ্তি লাভ করবে। আমাদের জিওএস বা গ্যাজেটেড অফিসার সংঘ স্যারের মুখ্যমন্ত্রীত্বে সার্ভিস অ্যাসোসিয়েশনের স্বীকৃতি পেয়েছে। প্রতি কনভেনশনে স্যার আমাদের মার্গদর্শন করেন, অফিসারদের গাইডলাইন দিয়ে থাকেন। তো এই সামগ্রিক বিষয়ে আরেকজন রয়েছেন আমাদের বিপ্লব কর মহোদয়, আমাদের মাননীয় সাংসদের ভাবশিষ্য, আমাদের শ্রমিকদের অন্তঃপ্রাণ নেতৃত্ব, যার মাধ্যমে আপনাদের যে অধিকার সেটা নিশ্চয়ই মাননীয় সাংসদের মার্গদর্শনে সেটা প্রতিষ্ঠিত হবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। তো বিপ্লব কর শ্রমিক কল্যাণে শ্রমিক বন্ধু হিসেবে পরিচিত। আমি কারোর ব্যক্তির মহিমাময় করছি না, সেটা বাস্তব। সেই করোনার সময়কাল থেকে 1 টাকায় অন্নভোজন থেকে শুরু করে তিনি প্রতিনিয়ত শ্রমিকদের সেবায় নিজের জীবন সমর্পিত করেছেন, তন মন ধন দিয়ে রাজ্যের এবং রাষ্ট্রের সেবা করছেন। আমি ওনারও সাফল্য কামনা করছি। আগামী দিনে আমরা সঠিক মার্গদর্শন পাবো। মাননীয় সাংসদ যে আমাদের প্রতি ওনার যে আশীর্বাদ সেটা ধারাবাহিকভাবে বজায় রেখেছেন এবং রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আবারও কৃতজ্ঞতা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। ভারত মাতা কি, বলো বলো ভারত মাতা কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ গেজেটেড অফিসার সংঘের সাধারণ সম্পাদক দেবাশিস রায় মহাশয়কে। এবার মঞ্চে আসার জন্য আহ্বান রাখবো সংগঠনে যিনি অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, মজদুর মনিটরিং সেলের সভাপতি অর্থাৎ রাবার বোর্ডের সদস্য বিপ্লব কর মহাশয়কে। আমি আবারও মঞ্চে আহ্বান করছি বিপ্লব কর মহাশয়কে মঞ্চে এসে মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। আজকে আগরতলা টাউন হলে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম অপারেটর সংঘের উদ্যোগে সাংগঠনিক কনভেনশন, সেই সাংগঠনিক কনভেনশনে মঞ্চে উপস্থিত আছেন এই রাজ্যের মুক্তিদাতা, শুধু মুক্তিদাতা বলবো না, এই রাজ্যে আমাদের সকলকে যিনি নিজের অধিকারে কাজ করার ক্ষমতার ব্যবস্থাপনা করে দিয়েছে, গণতন্ত্র এই রাজ্যে এনে দিয়েছে এবং মানুষকে কথা বলার সে অধিকার আনিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান লোকসভা সাংসদ, আমাদের সকলের অভিভাবক শ্রী বিপ্লব কুমার দেব মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন গ্যাজেটেড অফিসার সংঘের সাধারণ সম্পাদক এবং বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য কমিটির অন্যতম সদস্য। উনার সম্পর্কেও শুধু একটা কথা বলতে পারি যে রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে এই রাজ্যে 2015 সাল থেকে, তখন আমি নিজেও বিজেপিতে যুক্ত হইনি, তখন থেকে উনাকে দেখতাম কর্মচারীদেরকে নিয়ে উনি এই বিগত বামফ্রন্ট সরকারকে সরাতে কর্মচারীর মধ্যে যিনি সবথেকে ভূমিকা নিয়েছেন, সেই আজকে উনিও আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন, দেবাশিস রায় মহাশয়। এবং আমার সাথে এখানে এসছেন এই রাজ্যের মাতৃশক্তিদের যিনি পরিচালনা করেন, এই রাজ্যের অল ত্রিপুরা আশা ফেসিলেটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের সম্পাদিকা, সাধারণ সম্পাদিকা এবং মজদুর মনিটরিং সেলের সম্পাদিকা, যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে এডিসি এলাকা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে যেখানে জনজাতি মাতৃশক্তিদের সাথে একটা নতুন সম্পর্কের মাধ্যমে তাদের রাষ্ট্রবাদী সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাদেরকে এই রাষ্ট্রবাদী বিচারধারা আনার ক্ষেত্রে যিনি ভূমিকা নিয়েছেন, সেখানে আমার দিদি সেবিকা চৌধুরী উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন আজকে সভার সম্মানিত সভাপতি এবং আপনাদের সংগঠনের সভাপতি শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আপনাদের সাধারণ সম্পাদক শ্যামল দে মহাশয়
এবং মঞ্চে উপস্থিত আছেন আপনাদের উপদেষ্টা কমিটির অন্যতম দায়িত্ব নিয়ে যিনি দীর্ঘদিন কাজ করেছেন প্রাক্তন সভাপতি বিজয় রায় মহাশয়, এবং আমার সামনে যারা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে রাষ্ট্র নির্মাণে এবং জল মানে জীবন, সে মানুষকে যে জলের ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য জীবন বাঁচার তাগিদে যে কাজটা আপনারা করে থাকেন রাষ্ট্র নির্মাণে, সেই সকল পাম অপারেটরদের সকলকে আমার অন্তঃস্থল থেকে সংগ্রামী অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আমি দুই একটি কথা বলবো, তার কারণ হচ্ছেন আমাদের মাননীয় সাংসদ উনি আজকেই চলে যাবেন, এখান থেকে বেরিয়ে উনি যাবেন কার জন্য, উনি আজকে খুব ব্যস্ততম সময়ের মধ্যে, গত পরশুদিন ওনার কাছে গিয়েছিলাম এবং ওনার সাথে সাক্ষাৎ করার পর আমি ওনাকে অনুরোধ করি যে এই রাজ্যের পাম অপারেটরদের একটা বিশাল ছোট ছোট সমস্যা আছেন এবং ওনারা দীর্ঘদিনের আশা প্রত্যাশা আপনাকে নিয়ে একটা কনভেনশন করার, তো ওনার হাতে সময় ছিল না, উনি এসছেন কয়েকদিনের জন্য বন্যা পরিস্থিতিতে, এবং আপনারা দেখছেন কিভাবে মানুষের পাশে থেকে বন্যার এই পরিস্থিতিতে মানুষকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে স্বাভাবিক যে প্রয়োজনীয়তাটা সেটাকে কিভাবে উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে সেইভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন। সেই ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের শ্রমিকদের স্বার্থে এবং পাম অপারেটরদের স্বার্থে উনি সময় দিয়েছেন। উনাকে আপনাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে স্যার, আমরা আপনাদের পাশে এবং আপনার আদর্শ এবং আপনার মার্গদর্শনে আমরা কাজ করি, এবং আমরা এখনো এইটুকুনি দায়িত্ব নিয়ে বলতে পারি যেদিন থেকে শ্রমিক সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ করছি শুধু দুটো বিন্দুর উপরে কাজ করি। একটা হচ্ছে যে কাউর থেকে 1 টাকা কোনো আমি চাঁদা নেব না, আর দ্বিতীয় আমার বিন্দুটি হচ্ছে যে সমাজের যে শেষ অন্তিম ব্যক্তি তাকেও রাষ্ট্রবাদী সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাকে রাষ্ট্রবাদী বিচারধারায় নিয়ে আসা, সেই দুটো বিন্দুর উপরে আমি কাজ করি। এবং পাশাপাশি বর্তমান কাজ শুরু করেছি মাতৃশক্তিদের নিয়ে, একটা বিশাল সংখ্যক এই রাজ্যের মাতৃশক্তি যাদের নিয়ে কাজ করছি এবং তাদেরকে আত্মনির্ভর করা, এবং আমি বিশ্বাস করি মাতৃশক্তি শিক্ষিত হওয়া মানে সমাজ শিক্ষিত হওয়া, এবং সমাজ শিক্ষিত হওয়া মানে এক দেশ এক রাজ, মানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমাদের যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করা। তো আমি আপনাদের বিষয়ে শুধু ছোট ছোট দু একটি বিষয় কথা বলে, যার বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন, প্রতীক্ষায় আছেন, আমি শুধু 2-3টে কথা বলবো। প্রথমত হচ্ছে এই রাজ্যের পাম অপারেটররা বিভিন্ন সংগঠনে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন আপনারা, কিন্তু সত্যি কথা বলতে আপনাদের 2018 রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আজ আপনাদের এখন পর্যন্ত আপনাদের নিজেদের পরিচয়টা আপনারা তৈরি করতে পারেননি। তার আগের মিটিংও বলেছি, আজকেও বলেছি, আপনারা প্রথমে পিছিয়ে গেছেন যে আপনারা কত ঘন্টার ওয়ার্কার, আপনারা 4 ঘন্টা কাজ করার আপনার ওয়ার্কার না 8 ঘন্টা কাজ করার আপনারা ওয়ার্কার, সেই আগে আপনাদের সেই পরিচয়টা আগে আপনাদের প্রয়োজন। দ্বিতীয় প্রয়োজন, আপনাদের যে ভবিষ্যৎ সুরক্ষিত করার ক্ষেত্রে আপনাদের 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বৃদ্ধি করা, আমি সেটা মনে করি আপনাদের কাছে বড় না, আপনাদের কাছে বড় হচ্ছে যে বৃদ্ধ বয়সে যেন কারোর কাছে আপনাদের হাত পাততে না হয়, সেই বিচারধারাটা মাথায় রাখতে হবে। তার জন্য প্রয়োজন আপনাদের কর্মক্ষেত্রে নির্দিষ্ট একটা বয়স সীমা, সেটা নির্দিষ্ট করা প্রয়োজন, এবং সেখানে একটা ভাতার প্রয়োজন। কারণ আমরা দেখেছি এই রাজ্যে যারা সমাজের জন্য করে না, মানুষের জন্য করে না, সরকারের জন্য করে না, তারা ঘরে বসে 2000 টাকা ভাতা পাচ্ছে। আর আপনারা যারা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে রাষ্ট্র নির্মাণে আপনারা কাজ করেন, যেখানে মানুষকে পানীয় জলের ব্যবস্থাপনা করে দেন, সেই শেষ বয়সে যেন কারোর কাছে আপনাদের হাত পাততে না হয়, তার জন্য আপনাদের একটা নির্দিষ্ট কর্মক্ষেত্র হওয়ার প্রয়োজন। একটা সামাজিক সামান্য ভাতা হলো, সামাজিক ভাতা নয়, আপনাদের ভাতা একটা প্রয়োজন আপনাদের অবসরপ্রাপ্ত সময়ে। একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কারোর জন্য করে না, নিজেদেরটা নিজেদের তৈরি করে নিতে হয়। একটা মনে রাখবেন, সব থেকে বড় শক্তি হচ্ছে একক শক্তি। আপনাদের বিগত 25 বছরে যে সরকারটা এই রাজ্যে ছিল, আপনাদের হয়তো নিয়োগ করেছে, আপনাদের হয়তো ওনারা কর্মসংস্থানের ব্যবস্থাপনা করেছে, কিন্তু বুকে হাত দিয়ে একবার বলুন তো, কত হাজার টাকা আপনাদের কাছ থেকে জীবনের চাঁদা নিয়েছে, কত জুতো ক্ষয় করিয়েছে মিছিল মিটিং এ। আজকে এই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর
আপনারা বলুন তো, ক টাকা চাঁদা দিতে হয়েছে? আজকে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কটা মিছিল মিটিং এ আপনাদের যেতে হয়, সেটাই হচ্ছে পরিবর্তন। এবং সেই পরিবর্তনে আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ সেই পরিবর্তনটা এই রাজ্যের মানুষের জন্য করেছিলেন। আমি বিশ্বাস করি এই রাজ্যে কোনো যদি অসম্ভব জিনিসকে সম্ভব করাতে পারে, সেটা আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেব। ওনার উপর এই রাজ্যের মানুষের অনেক আশা প্রত্যাশা। এখনো বর্তমানে যেখানে যায় শ্রমিকরা খোঁজ করেন, খবর নেন যে উনি কেমন আছে, কি আছে। কারণ ভালোবাসাটা অন্তর থেকে আসে, লোক দেখে ভালোবাসা হয় না। ভালোবাসাটা মানুষের জন্য কিছু করুক না করুক, এই রাজ্যের প্রতি যে দায়বদ্ধতাটা, সেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখিয়েছেন। এবং 2018 আগে এই রাজ্যকে দিল্লির চোখে বড় আকার ত্রিপুরাটাকে নিয়ে গেছেন। এবং আজকে ত্রিপুরায় ছোটখাটো একটা বিষয় হলো, সেটা দিল্লির বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খবর চলে যায়। এবং সেটা একমাত্র সেই ব্যবস্থাপনা করার পেছনে একমাত্র আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তাই আমাদের পাম অপারেটরের অনেকগুলো সমস্যা, অনেকগুলো প্রবলেম আছে। আমি এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে ব্যক্তিগতভাবে পরবর্তী সময়ে কথা বলবো, এবং কিভাবে কোন জায়গায় গিয়ে কিভাবে কথা বলতে হয়। আমি জানি আপনাদের ছোট ছোট ডিমান্ড, এবং কোনো বড় ডিমান্ড নয়। এখানে এই ছোট ছোট ডিমান্ড গুলো কিভাবে পূরণ করতে হবে, কিভাবে না করতে হবে, সেটা আমি যেখানে যেখানে গিয়ে প্রয়োজন সেখানে কথা বলবো। যেখানে পারবো না, সেখানে স্যারের সাহায্য নেব, এবং স্যারের সাহায্যের মাধ্যমে আপনাদের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত করা যায় এবং কিভাবে আপনাদের আগামী দিন সেই মার্গদর্শন উনি আপনাদেরকে জানাবেন, বলবেন। এবং মনে রাখবেন, একতা হচ্ছে সব থেকে বড় শক্তি। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তির উপর রাগ অভিমান থাকতেই পারে, সবাই নেতৃত্ব হতে পারে না। শুধু মনে রাখবেন, এক ত্যাগ স্বীকারের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে চলার আনন্দটা একটা বিশাল আনন্দ। এখানে যারা এসছেন, আপনারা প্রত্যেকে হয়তো বিভিন্ন এক একজন এক একটা পরিবেশে বড় হয়েছেন, এক একজনের মা বাবা আলাদা আলাদা, কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আপনাদের প্রত্যেককে একটা প্ল্যাটফর্মে এনে একটা সিস্টেমেটিকের মাধ্যমে পরিচালনা করা। সেটাকেই বলে সংগঠন। এবং আমরা যে সংগঠনটা করি, সেটা বড় চিৎকার করে সব জায়গায় বলি, সংগঠন মানে সেবা, সেবা মানে সংগঠন। সেই মাধ্যমে আপনাদের নিয়ে পরিচালনা করছি। আপনাদের রাজ্য কমিটি এখানে আছে। যেদিন আজকে আপনারা 6 মাস 7 মাস হবে আমার সাথে যুক্ত হয়েছেন, আজকে পর্যন্ত 1 টাকা আমাদের সংগঠনের জন্য আমরা কোনোদিন চেয়েছি কিনা জিজ্ঞেস করে দেখবেন। কারণ আমরা বিশ্বাস করি, টাকা দিয়ে সংগঠন হয় না, ভালোবাসা দিয়ে সম্পর্ক হয়। এবং আপনাদের পেটের নারীর সাথে আমার পেটের নারীর সম্পর্ক, সেটাকে বলে আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস সম্পর্কের মাধ্যমে এই রাজ্যে রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে আপনাদের উন্নয়ন, আপনাদের কাজ করতে চাই। এবং সেই কাজে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ, ওনার সহযোগিতা এবং ওনার সহায়তার মাধ্যমে আমরা আগামী দিন আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করব। এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য দীর্ঘায়িত আর না করে আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিক নেতা, শ্রমিকদের বন্ধু অর্থাৎ সংঘের সভাপতি বিপ্লব কর মহাশয়কে। এবার মঞ্চে ডেকে নেব যার বক্তব্য শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে রয়েছি। আজকে অনুষ্ঠানের অর্থাৎ সংগঠনের যে আজকের কনভেনশন, সেই কনভেনশনের প্রধান উদ্বোধক এবং প্রধান অতিথি লোকসভার সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে ডাইসে এসে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষায় রয়েছি। আজকের এই কনভেনশনে মূল্যবান বক্তব্য উনি রাখবেন এবং আমরা সেই বক্তব্য মনোযোগ সহকারে শুনব। যতনা কুলুমখা, সবাইকে নমস্কার। আজকের এই কার্যক্রম খুব অল্প সময়ের মধ্যেই রেল যোগাযোগ ব্যবস্থা আজকে বাধিত রয়েছে। তারপরও বিভিন্ন জায়গা থেকে কম সময়ের মধ্যে এত বড় মাত্রায় আমার সমস্ত পাম্প অপারেটর ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদেরকে
সাধুবাদ জানাই এবং আপনাদের জীবন সুন্দর হোক, পরিবার ভালো থাকুক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। এই কার্যক্রমে মঞ্চে আমাদের মধ্যে রয়েছেন বিপ্লব কর মহোদয়, সবার পরিচিত, বিভিন্ন ছোট ছোট শ্রমিক সংগঠনের জন্য কাজ করেন, মানুষের জন্য ছুটে যান। উনি মনিটরিং সেল, যেটা মজদুর সংঘ রয়েছে, তার প্রেসিডেন্ট রয়েছেন। দেবাশিস রায়, যিনি আমাদের গ্যাজেটেড অফিসার সংঘ রয়েছে, তার জেনারেল সেক্রেটারি। সেবিকা চৌধুরী, উনি বিপ্লব করের সঙ্গে কাজ করেন, সেক্রেটারি মজদুর মনিটরিং সেল। শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, প্রেসিডেন্ট আমাদের অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ। শ্রী বিজয় রয়, অ্যাডভাইজার অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ। শ্যামল দে, জেনারেল সেক্রেটারি অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ। আর এখানে উপস্থিত বড় মাত্রায় আমার সমস্ত ভাই বোনেরা, আমাদের সাথী এবং সাংবাদিক বন্ধুরা। এই রাজ্যের মধ্যে একটা লম্বা সময় কমিউনিস্টরা সত্তাসীন ছিল, আর কমিউনিস্টরা নিজেদেরকে পুরো দুনিয়াতে শ্রমিক দরদি এবং अंतिम व्यक्ति दरदी हिसेबे निजेके परिचय दिए थाके। राज्ये जखन कम्युनिस्ट सत्तासीन छिलो, राजके अपोजिशने रयेछे, अपोजिशनेर तकमा पेतो ना, प्रथम पायनी, আপনারা ভালোই জানেন। তীব্রমতা আমাদের সঙ্গে আসার কারণে পেয়েছে বাই ডিফল্ট। এদেরকে অপোজিশনের জায়গা ত্রিপুরার মানুষ দেয়নি, বাই ডিফল্ট এসছে। কারণ তীব্রমতা আমাদের সঙ্গে লড়াই করেছিল বিধানসভার অপোজিশন। আজকে যিনি আমাদের সঙ্গে মন্ত্রী আছেন অ্যালায়েন্সে, উনি অপোজিশন লিডার ছিলেন। রাজ্যের স্বার্থে যখন তীব্রমতা আমাদের সঙ্গে চলে এসছে, তখন এই সুযোগ পেয়েছে। কেন এই পরিণতি হলো দুর্দান্ত প্রতাপশালী কমিউনিস্ট পার্টির? কারণ কি? তার কারণ কমিউনিস্ট নিজেরাই। এদের সবচেয়ে বড় নেতা, ইন্টারন্যাশনাল লিডার লেনিন, যার জন্মদিন, মৃত্যুদিন, লেনিন রুশ বিপ্লব। এখন তো বিপ্লব বলেন আমার ভয়, নাম বললেই লুকায় চলে আসবে, বিপদে পড়েছে। কে সে লেনিন? শ্রমিক, পাম্প অপারেটর, সর্বহারা, জুট মিলে কাজ করতো। কোন ক্ষেত মজুর? আমরা কতজন জানি? লেনিন জার ছিল, রাশিয়ার রাজা,
জারের পরে সবচাইতে ধনবান ব্যক্তি যদি রাশিয়ার মধ্যে তৎকালীন সময় কেউ ছিল, সেই ছিল লেনিন, কমিউনিস্টের নেতা। এঙ্গেলস শিল্পপতি, কার্ল মার্কসকে সঙ্গে নিয়েছে, কারণ পয়সাগুলি হওয়ার পর তার নাম লাগবে দুনিয়াতে। আজকে এঙ্গেলসের নামটা বিপ্লব দেবে বলছে এখানে ত্রিপুরাতে বসে। কেন? যদি খালি শিল্পপতি থাকতো তার নাম আসতো এখানে? কত শিল্পপতি আসে যায় দুনিয়াতে কে জানে। তার নাম লাগবে, প্রতিপত্তি লাগবে, অর্থ তো আছে। তার জন্য কার্ল মার্কসকে আবিষ্কার করলেন। যাদের নেতৃত্বই ডুপ্লিকেট, এরা কোথা থেকে শ্রমজীবী মানুষের জন্য কাজ করার মতো মানসিকতা হতে পারে? কারণ শ্রমিকের মধ্যে তো নেতা হয়নি। এই ত্রিপুরা রাজ্য বিভিন্ন ইউনিয়নের যারা নেতা একসময় মন্ত্রী ছিলেন, এরা একজনও ক্ষেত মজুর ছিল না। হ্যাঁ, একজনে একটু, যেটা আমি শুনেছি, জানি না কতটা সত্য, যে বাস কন্ট্রাক্টর ছিলেন, তবু মানা যেতে পারে, চলো ভাই কিছু তো করেছে। ত্রিপুরাতে ক্ষেত মজুরের নেতা কে ছিল? কৃষিকাজ করে কোনো ব্যক্তি? একদম না। ওই জায়গায় প্রবলেম কমিউনিস্টের সঙ্গে। আর যারা আমার সামনে বসে আছেন, এরা কেউই আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ না। তার জন্য বারবার দেবাশিস বাবু হোক আর বিপ্লব কর হোক, ওনারা বারবার বলছে তাদের সিকিউরিটি লাগবে, পেনশন লাগবে, তাদের বেতন বাড়াতে হবে, তাদের জীবনমান উন্নয়ন করতে হবে, তাদের জীবনশৈলী ব্যবস্থা চাইছে, জীবনমান উন্নয়ন চাইছে। যারা অর্থবান ব্যক্তি, তারা আজকে ত্রিপুরাতে ব্যবস্থা ভালো না, কলকাতা বাড়ি করে চলে যাবে। আগে একটা ত্রিপুরা ট্রেন্ড ছিল যে ত্রিপুরাতে ভালো না, কমিউনিস্ট সঙ্গে মানে না, চলো কলকাতা একটা বাড়ি করে নিই, কোন সময় কি হবে ওখানে থাকবো। কেউ দিল্লিতে বাড়ি করে নেয়, কেউ ব্যাঙ্গালোরে বাড়ি করে নেয়। কারা করতে পারে? যাদের কাছে অর্থ আছে, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ। পাম্প অপারেটর পারবে ত্রিপুরা ছেড়ে এখানে? কেউ বলে এখনো ত্রিপুরাতে থাকবো না, মেয়ে ছেলে নিয়ে দিল্লিতে একটা বাড়ি করে, কেউ আছে? একজনও আছে? কলকাতায় বাড়ি করার মতো একজন আছে? গুয়াহাটিতে বাড়ি করার মতো একজন আছে? নেই। সংসারই চলে না বলছে, একজনও নেই। তাহলে যাদের একমাত্র ত্রিপুরাই উপায়, এই গ্রামীণ উপায়, এই মাটি উপায়, তো তার জন্য প্রথম কি থাকতে হবে? রাষ্ট্র থাকতে হবে। রাষ্ট্র মানে নিজের মাটিটা থাকতে হবে। রাষ্ট্র সর্বোপরি। যদি দেশ থাকে, যদি ত্রিপুরা থাকে, যদি ত্রিপুরা গ্রাম থাকে, তবেই পাম্প অপারেটররা তার পরিবার নিয়ে থাকতে পারবে। তো রাষ্ট্র সর্বোপরি। আর কমিউনিস্টরা ছোট ছোট ইউনিয়নের মাধ্যমে মানুষকে তাতিয়ে তোলে। কমিউনিস্টরা বলে রাষ্ট্র সর্বোপরি না। তার জন্য যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়, যুদ্ধ আমরা করিনি, এই ক অক্ষর গুমাংসরা বোঝো না। ভারত যুদ্ধ করেনি। ভারত শুধু পেহেলগাঁওতে আমাদের নির্মম ভাবে জাতি জিজ্ঞাসা করে, যেভাবে নির্মম ভাবে আমাদের ভারতীয় নাগরিককে মারা হয়েছে, তার জন্য সেই উগ্রবাদী সংস্থাগুলি যতদূর পর্যন্ত 19টা জায়গাতে 25টা স্পট ছিল, নরেন্দ্র মোদী রাত বোম্বিং করে তাদেরকে দেখে দিয়েছে, যদি এখানে এসে করো, পাকিস্তানে বসে থাকবে গিয়ে
300 কিলোমিটার ভিতরে ঢুকে সেখানে সর্বশান্ত করে 6টা এয়ারবেস ধ্বংস করে পাকিস্তানের 6টা জেট ফাইটার জেট যেটা উড়েছিল সবগুলো মিসাইল দিয়ে ধ্বংস করে ভারতবর্ষ প্রমাণ করে যে পাকিস্তান এটা নরেন্দ্র ভাই মোদীর 140 কোটি ভারতবাসীর সরকার, এটা মনমোহন সিং এর মৌন বাবার সরকার নয়। 26/11 হয়ে গেলে তখন শুধু আমেরিকাতে লেটার আসা যাওয়া করে, আর পাকিস্তান বর্ডারে যখন ভারতের সেনাদের গলা কাটে নিয়ে যায়, আর তখন শুধু রাষ্ট্রসংঘের কাছে অ্যাপ্লিকেশন লাগায়। আজকে সেই সরকার নয়। যখন 140 কোটি ভারতবাসী রাষ্ট্রের জন্য চিন্তা করছে, তার মধ্যে কিছু বাদ আছে কমিউনিস্টই, তখন কলকাতার রাস্তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কমিউনিস্টের দল আন্দোলন করছে পাকিস্তানের পক্ষে। তার জন্য গরিব ইউনিয়ন বানিয়েছিল। গরিবের তো দেশ লাগবে, প্রথম গ্রাম লাগবে। গরিব তো ত্রিপুরা ছেড়ে যেতে পারবে না, গ্রাম ছেড়ে যেতে পারবে না, চীনে তো পৌঁছতে পারবে না। কোথায় যাবে গরিব? আর্থিকভাবে যারা কমজোর কোথায় যাবে? নিজের বাড়িটা যেখানে যে সেখানেই তো কমসে কম মাথা গুজার একটা জায়গা আছে। ওই বাড়িও হয়তো নিজের না, ওর বাড়িতে হয়তো খাস জায়গার মধ্যে থাকে। আর এরা বলে রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই, ইউনিয়নই সবকিছু, ইউনিয়ন করলে হয়ে যাবে, ইউনিয়ন করলে হয়ে যাবে। ত্রিপুরা না থাকলে তোমরা হয়তোবা এরা যারা ভাবে এখানে ইউনিয়নগুলি করেছিল চীনের দালালি করে। একটা লোককে বলি যে এখানে রাজ্যের কমিউনিস্ট পার্টি যে চীনে 1 ঘন্টা জায়গা কিনো, দেখো গিয়ে বলো চীনের প্রধানমন্ত্রী ঝাড়ু দিয়ে দূরে দিব, ভাগো যাতি তো মারো, মানে 1 ইঞ্চ জায়গা কিনতে পারবে না। রাষ্ট্র সর্বোপরি বলতে এদের অসুবিধা হয়। নির্লজ্জের মতো পাকিস্তানের পক্ষে মিছিল করছিল। ছত্তিশগড়ে মাওবাদীরা কত নির্মম ভাবে আমাদের সেনাবাহিনীর লোককে, সিআরপিএফ, পুলিশ, নেতৃত্ব, সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, কত লোকের নৃশংস হত্যা, নৃশংস হত্যার চাইতে মানে খতরনাক হত্যা হতে পারে না। মা, শিশু, বাচ্চা নির্মম ভাবে গুলি চালাতো। এদের 27 জনকে যখন এর মধ্যে একজন নকশালদের জেনারেল সেক্রেটারি মারা গেলেন, তখন এরা নির্লজ্জের মতো পলিট ব্যুরো থেকে একটা প্রেস রিলিজ জারি করেছে যে ভারত সরকার অন্যায়ভাবে গণতান্ত্রিক দেশের মধ্যে এই নকশালীদেরকে গুলি করেছে, হত্যা করেছে, তার জন্য কন্টেম করছে, তার জন্য সুখ পালন করছে, ভারত সরকারকে ধিক্কার করছে। এদের চরিত্র এই কমিউনিস্টের আসলে চরিত্র। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা যখন এখানে আসে, আজকে হাসিনা গভর্নমেন্টের পরিবর্তন হওয়ার পরে কি অন্যায় করেছিল ওখানে সংখ্যালঘু? মেরে ফেলা তো ভালো, কিন্তু খুঁজে খুঁজে 13 বছর 12 বছরের হিন্দু মেয়েদেরকে তুলে তুলে নিয়ে মৌলানাদের ঘরে তুলেছে। কি আমাদের মধ্যে রক্ত মাংস নেই? আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ধমকা, অকাত নেই। ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতবর্ষের প্রতাপের সামনে বাংলাদেশ 1 সেকেন্ড টিকতে পারে না। ওখানে যখন নির্মম ভাবে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছিল, ছোট ছোট মেয়েদেরকে তুলে নিয়ে মাদ্রাসা নিয়ে বলাৎকার করা হচ্ছিল, এই কমিউনিস্টের দল একটি কথা বলছিল না। ইন্টারন্যাশনাল পার্টি, এরা মাও সেতুংয়ের দল, লেনিনের দল, স্টালিনের দল।
এই একটি আওয়াজ নিয়ে যেতে। এখান থেকে যখন অবৈধভাবে এসছে এদের পুশব্যাক করা হচ্ছে, তখন বলছে এটা অন্যায় করা হচ্ছে, এটা পুশব্যাকটা ঠিক হচ্ছে না। চরিত্র এদের। আসলে এগুলো কমিউনিস্টের চিন্তাধারা যারা থাকে, এরা 76% মেন্টালি রিটায়ার্ড। সাইকোলজিক্যালি এরা ডাক্তারের কাছে নিয়ে দেখবেন, বলবে এরা পাগল। 76% বলে দিচ্ছে। আর এই পাগলগুলো কি করে? পাগল কি না কয়, ছাগলে নাকি খায়, এডি করে প্রবাদ হয় না, এগুলি করে। ত্রিপুরা রাজ্যে দীর্ঘ সময় ইউনিয়নগুলি আজকে না বিপ্লব করে এসছে, ইউনিয়নগুলি তো কমিউনিস্ট হাতে ছিল। ত্রিপুরা রাজ্যের সমস্ত বলি ইউনিয়ন তো কমিউনিস্টের হাতে ছিল। কিছু কিছু সরকারি কর্মচারী সংগঠনের এইগুলো ওই সময় অপোজিশনে কংগ্রেস ছিল, কংগ্রেসদের হাতে ছিল, কিন্তু তাদেরকেও এই সমরবাবু টমরবাবু এদেরকে দাবি রেখে দিত, এদেরকে এদের সংগঠনের সার্টিফিকেট রিনিউ না করা এইসব করেছে এরা, করেছে। তাহলে এদেরই সবকিছু থাকবে। এত ইউনিয়ন করার পরে আজকে ত্রিপুরার এই অবস্থা কেন? তার জন্য কে দোষী? এই ইউনিয়নের নেতাগুলির নাম বলো তো, কই আছে? 5,000 টাকা বেতন পায় আপনাদের মতো? বাড়িঘর নাই এমন আছে? ত্রিপুরার যতগুলি ইউনিয়নের লিডার নাম বলো তো ভাই, কার বাড়িঘর নেই? স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী খেত মজুর, আমি তো ওনারা খেতে নামছি কোনোদিনই দেখছি। আমারে ফেলুন জাল দিয়ে মাছ ধরতে মানুষ দেখছে, খেতে নামছে দেখছে, দেখছেনি মানুষে দেখছে। জাল দিয়ে মাছ ধরতে এখনো দেখে, এরা কেউ দেখেনি, পারসেপশন তৈরি করেছে। বাইসাইকেলে বলে সেক্রেটারিয়েটে যায়, বাজারে বলে কিন্তু যায়, আমি তো জীবনও দেখিনি, জানি না এখানে কেউ দেখছেনি। বাজারে যদি কেউ কিনতে দেখছে, বিপ্লব দেবের দেখছে বাজার কিনতে, বাইসাইকেল চলতে দেখছে মানুষে, ফেলুন জালে মাছ ধরতে দেখেছে, খেতে আলি লাগাতে দেখেছে, সুসাগর জলের মধ্যে মানুষে ধান কাটতে দেখেছে, ধান কেটে ভার করে আমি নিয়ে আসতাম, দুই দিকে ওই ভারের চুক্কা থাকতো, এরকম করে ওজন বেশি হইলে অনেক সময় কাঁধে ব্যথা করতো। কি না কিন্তু বিপ্লব দেব সেগুলিও পারে। এখন শুধু হেলিকপ্টার প্লেনটা পারি না, জাহাজটা বাকিরই শক্তিশালী। আমরা মিথ্যে কথা বলার জম এগুলো। তার জন্য আমার সামনে যারা বসে আছে, এদের জন্য রাষ্ট্র সর্বোপরি। রাষ্ট্র থাকলেই আপনার ছেলে মেয়ে থাকতে পারবে, আপনার অস্তিত্ব থাকবে। কারণ আপনারা আর্থিকভাবে কমজোর। ওরা আপনাদের জন্য নরেন্দ্র ভাই মোদীর মতো প্রধানমন্ত্রী লাগবে। লাইভলিহুড জীবনযাপন করার জন্য নরেন্দ্র ভাই মোদী একমাত্র প্রধানমন্ত্রী ভারতবর্ষে ডিজিটাইজেশন করে গরিবের কাছে যাতে সম্পূর্ণ পয়সা যাই দেবে, কমপ্লিট যাতে কেউ কমিশন না খেতে পারে তার ব্যবস্থা মোদী করে। কমিউনিস্ট করেনি, কমিউনিস্ট করেনি। কমিউনিস্ট এই রাজ্যের মধ্যে যখন জনধন অ্যাকাউন্টের কথা বলা হচ্ছিল, কমিউনিস্টের সরকার ছিল, এই সরকার বলতে জনধন অ্যাকাউন্ট করবো না, গরিবদেরকে মিছিল করে বলছে জনধন অ্যাকাউন্ট করলে আপনার সমস্ত পয়সা আদানি নিয়ে যাবো, রিলায়েন্স নিয়ে যাবো। খেয়াল আছে? মিছিল করেনি জনধন অ্যাকাউন্ট, একমাত্র ত্রিপুরার জনধন অ্যাকাউন্ট করা হচ্ছে না। যখন মোদী সরকার ধমকি দিয়েছে যদি জনধন অ্যাকাউন্ট না হয় তাহলে রেগার কোনো পেমেন্ট ত্রিপুরা রাজ্যে যাবে না, কোনো সরকারি পেমেন্ট যাবে না, তখন ভয়ে জনধন অ্যাকাউন্ট লাস্টে জুলাইয়ের দিকে এক্সটেনশন করার পর ত্রিপুরাতে জনধন অ্যাকাউন্ট খোলা শুরু হয়েছিল। কেন খুলতে চাইছিল না? কারণ কি, জনধন অ্যাকাউন্ট খুলে গেলে তো সমস্ত বেনিফিশিয়ারির পয়সা যাই পায় সেগুলো ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে,
তখন তো ক্যাডাররা টাকাটা তুলে 10 টাকা কমিশন কেটে দিতে পারবে না। ক্যাডারকে কে ভাত দেবে, চালাবে কে এদেরকে? এই ছিল তাদের মূল প্রবলেম। কমিউনিস্টরা সবসময় গরিবের দোহাই দেবে, আর কমিউনিস্টরা গরিবের চাইতে চাঁদা তুলে নিজের পেট পাবে। আজকে এখানে ফ্লাড হয়েছে, সামান্য ফ্লাড হয়েছে আগরতলাতে, একটা কমিউনিস্টের নেতাকে বিস্কিট দিতে দেখিনি। যদি কমিউনিস্টের সত্তা থাকতো বরং একটা লাল সালুলিয়া বেরিয়ে যেত, উল্টা সাদা তুলতো, মেলার মাঠে আরো একতলা বাড়ে। কোন মতো যদি ফ্লাড হয়ে, যদি না হয়ে বৃষ্টি হয়েছে, নিজের বাড়িতে 1 গুট্টা জল দিয়ে এসে রাখো, জল উঠতে পয়সা দাও, কিন্তু বাহানা আছে। 1 গুটি জল না হলে 1 বালতি জল দিয়ে দিব, জল দিয়ে বাস সাংবাদিক বন্ধুদের ছবি তোলো, তারপর লাল সরলে বেরিয়ে যাবো সবার কাছে। লাল সরলে সস্তায় পাওয়া যায়, এটা রয়ে সার জন্য ধৈর্য জুড়ে দোকানের সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে ঘুরতে থাকবো শুধু। যদি টাকা পয়সা না থাকে তাহলে মরিচ গাছে একটা মরিচুল বাগিয়ে আনবো। আর ত্রিপুরার মানুষের সেবা হয় না, এদিক থেকে চাঁদা তুললে কত বড় এরা ইন্টারন্যাশনাল বাদী, পৃথিবীর নেতা হয়ে গেছিল একসময়। এরা ত্রিপুরার নেতা না, এরা সবটি পৃথিবীর নেতা, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় নেতা জুর মধ্যে দেখা যায়। কি টাকা তুললে কই আমেরিকার কাছে এক দেশ সেদিকে পাঠায়, কই রাশিয়ার পরে যে চেকোস্লোভাকিয়া জল উঠছে এখান থেকে টাকা পড়লে পাঠায়, মানুষের কাছে গিয়া বড় বড় দিকে দাঁড়ায়, নন মেট্রিক কত বড় নেতা গিয়া দাঁড়ায়, চেকোস্লোভাকিয়ারে হেল্প করার লিগে, আমরা সাহায্য করার জন্য আপনার ঘরে আইসি, নিজের বুক টানা করে চেকোস্লোভাকিয়ার লেগে পয়সা লিয়ে যায়, কিউবার লিগে পয়সা লিয়ে যায়। বাপরে বাপ, 18 মুরাত থেকে পয়সা তুললে কিউবার দিত যায়। আরে কিউবার গেছে না, কই গেছে? তো মেলার মাঠটা 8 তলা হয়ে গেছে। এদের ক্যারেক্টার, এদের ক্যারেক্টার। তার জন্য আমার সামনে যারা বসে আছে কিছু বিষয় আমার সামনে রেখেছে, বলে দাদা ওই সময় সুশান্ত চৌধুরী দিয়েছে, মন্ত্রী থাকলে ডিডব্লিউএস এর মন্ত্রী ছিল সুশান্ত, বলেছে আমাকে, দিয়েছি, বোনাস দেওয়ার ব্যবস্থা করেছিলাম ওই সময়, কন্টিনিউ করার জন্য কিভাবে করা যায়, কেন করবে না, করবে বলবো আমি, আমরাই তো দিয়েছি, যদি দিয়েছি তো পয়সা আছে, তার জন্য বাজেট দিয়েছি, তো কন্টিনিউশন করা। দ্বিতীয়ত বলছিল পেনশনের বিষয়, দেখো পরে কি হবে আলাদা বিষয়। অটল পেনশন যোজনার স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, নিজের কাছ থেকে বেশি না, মনে 40 টাকা বা 100 টাকা দিতে হয় মাসে, এমন কোনো আছে। ঠিক আছে, সরকার যেটা দেবে দেবে, কিন্তু একটা বুদ্ধি তো, নিজেরা 100 টাকা করে মাসে যদি, আরে আমরা যদি কোনো ঠাকুরের দীক্ষাও নেই, তারপরে তো গুরুর জন্য কিছু টাকা রেখে দিই, নিজের জন্য রাখুন 100 টাকা। 100 টাকা রাখলে 60 বছর হলে তারপরে পেনশন, আপনি অটল পেনশন আসে। মোদীজি লাগু করতে রাখা, লাগু করে রেখেছে। সরকার যেটা করবে করবে, ঠিক আছে, আমার সামনে রেখেছে বিষয়, কিন্তু আমি বলবো তৎক্ষণাৎ বুদ্ধি, কমসে কম 100 টাকা যদি আমি মাসে সেভিং করে রেখে দেই, কোনটা লোকসান হবে? আর ইয়াদ রাখা, জীবনে গরিব কোন ব্যক্তি না, গরিব এক মানসিকতা, এটা কমিউনিস্ট ফেলে রাখে। जैसे लेनिन की गरीब छिलो, गरीब एक मानसिकता पालन करतो। एंगेल्स की गरीब छिलो, शिल्पपति, गरीब एक मानसिकता पारसेप्शन तैरी करे राखतो। এখন সিপিএম এর যে সেক্রেটারি আছে ত্রিপুরা, উনি কি গরিব? ওনার পরিবারজন কোথায় থাকে, কোথায় পড়াশোনা করে? আমি তার জন্য ওনার পরিবার ভালো থাকুক, সুখে থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এটা আমি সবার জন্য চাই। যদি বিপ্লব দেবের পরিবার আপনাদের কারণে এমপি হওয়াতে আমাকে কোঠি দিয়েছে, দিল্লিতে থাকি, আপনাদের ভোটের কারণেই তো হয়েছে, আপনারা সিলেক্ট করে পাঠানোর কারণেই তো হয়েছে। এই জায়গাটা না ভুলা, আমাকে যে সুবিধাটা এমপি দিয়েছে সেই সুবিধাটা সমস্ত পাম্পটারকে দিতে পারবে না। এমপির একটা
মাত্র 2টা লোকসভা এমপি। এখন যে ত্রিপুরা সবাই চায় নাই মোদী যে সবাই আমাদেরকে একটা দিল্লিতে বাংলো দিয়ে দেবে, সম্ভব? সম্ভব না। কিন্তু যেই ব্যক্তিকে পাঠিয়েছেন সেই ব্যক্তিকে ভোলা উচিত নয়, তো সেই ব্যক্তিকে সামনে বসা থাকা মানুষরাই পাঠিয়েছে, এটা আমি বলি সবার জন্য। এটা ভোলা উচিত নয় যে আপনি ফেলুন জাল দিয়ে মাছ ধরেছেন, বাইসাইকেল চালিয়েছেন। যদি আপনি ওখান থেকে উঠে এর দূর পর্যন্ত পৌঁছে যেতে পারেন, তো ত্রিপুরার অন্য লোকগুলো তো পৌঁছতে পারে। আর তার জন্য সদ ইচ্ছা চাই। নিজে থেকে যখন কোনো কিছু করবেন, এখন যখন আমি অটল পেনশনে বললাম 100 টাকা করে নিজে শুরু করে দেখুন, দেখবেন যে আপনি আর বাকিগুলি আপনার কাছে আসতে থাকে। যখন আমি কমিউনিস্ট হবে না, নিজের থেকে কিছু করার দরকার নাই, শুধু আন্দোলন করো, আন্দোলন করে এই কেন্দ্র থেকে আইনে দেবো, রাজ্য থেকে আইনে দেবো, এদিক থেকে আইনে দেবো, আর এমন দেখাইবো আপনি আন্দোলন করতে মানে ইনকলাব জিন্দাবাদ করতে করতে এমন ভাবে কয় যেমন অক্ষণে বাড়ি বাইরে নিয়েছিল তার লিগে বানাই দিবে। খেয়াল করো, এমন ভাবে জিগের দেব দুনিয়া শ্রমিক লাইলে মানে রাশিদটা শুনতেছে, বাড়ি ঘুমাই থাকতো না, পড়াশোনা করতে না, তাদের মানে এই জুরিটা খেলাছে দুনিয়ার মজদুর একসঙ্গে কইয়া এই নারায়ণী আমি বন্ধ করছি, আমি বাইসালি বন্ধ করো, সব সুর একটা আর বলে সব দুনিয়ার মজদুর একো মজদুর করে চুরি করে খায় এরা, এদের ক্যারেক্টার, তাদের কাছ থেকে কমিশন খায়। বৃদ্ধ ভাতা যে পায় সেই মহিলার কাছ থেকেও, কারণ তখন অনলাইনে ছিল না, তার অ্যাকাউন্টে যেত না, কোন ক্যাডার বৃদ্ধ ভাতাটা এনে দেবে, তো তার জন্য পার্টির চাঁদা নিয়ে নেবে 50 টাকা। এই ক্যারেক্টার ছিল তাদের। আমি অনেক জায়গায় বলেছি, রেশনের চাল খেয়ে বড় হয়েছি, বড় বড় ক্যাপসুল চাল, লাল লাল, মা রান্না করার পরেও সিদ্ধ হয় না, তারপর মা মাইকা দিয়া তারপর জল দিয়া ডিফাই দিয়া খাওয়াইতো, ওই খাইয়ে সেরা 6 ফুট 3 ইঞ্চি হয়েছে এই কমিউনিস্টের সময়। আর তারপর আমার বাবা বিজেপি করে, আরএসএস করি, তারপর জন্য রেশন শপের মধ্যে গেলে সিপিএম এর ক্যাডার বইয়ে থাকে, তাদেরকে রেশন শপ দেওয়া হয়, দেখলে তুই নিয়ে আইসা পরে দেওয়া লাইনে, সিপিএম করে যে লাইনে আছে তার আগে দিব, তারপর চাল কয়েকটা বস্তা আলাদা করে রাখবো। আমরা ঢুকলে যখন সময় যদি একটা টাকা দিলে তার চিটের মতো দিব, লেখা যায় এত কিছু, এটা নিয়ে ভিতরে ঢুকলে যখন দেখে কাকু এই চাল দিব, না না এটি দন যেত না, এটি তোর বিজেপি করি না, দন যেত না। যারা সিপিএম করে তাদেরকে একটু ভালো চালটা দিয়ে দেবে, আর আমরা বিজেপি করি, আমার বাবার জনসংঘ করে, তার জন্য সবচেয়ে খারাপ চালের থেকে 5 কেজি চাল আমাদেরকে দেবে। ছোটবেলায় তো এটা দেখেছি কমিউনিস্টের ক্যারেক্টার। তার জন্য বিপ্লবদেব যখন সত্তাতে বসেছিল তখন এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট করে ত্রিপুরার যে প্রথম নর্থ ইস্টের মধ্যে এফসিআই দিয়ে ত্রিপুরার স্থানীয় চালকে প্রকিউরমেন্ট করে ত্রিপুরার মানুষকে স্বর্ণমসুরি চাউল রেশন শপে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করে, কমিউনিস্ট করে। যতটা আমি শুনেছি, প্রথম মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী ছিলেন, উনি রেশনের চাল বাড়িতে আনতেন, খেতেন, বা মানুষের বাড়ি থেকে ওনার কাছে খাওয়া আসতো, উনি খেতেন, মাত্র উনি। ওনাকেও পাগল বলে ওনারা বিদায় করে দিয়েছে, আমরা বলিনি, ওনাকে বলেছে উনি পাগল বলে ওনাকে বিদায় করে দিয়েছে। এরাই ক্যারেক্টার এদের। তার জন্য আমি আমার সামনে যে বসে থাকা সমস্ত ভাইদেরকে বলবো, ভাই আমাকে দেখলে একটু মনের জোরটা বাড়ানো উচিত, আর মনের জোরেই সবকিছু করা যায়। দেখো আমার সঙ্গে কত কিছু করে কমিউনিস্টরা, কত রামলীলা করেছিল, কংগ্রেসেরা কত কিছু করেছিল নেতৃত্ব, কারণ এগুলো তো চোর, তার জন্য মনের জোর নেই। বিপ্লবদেবের মনের জোর আছে, আর সঙ্গে মানুষ আছে, তার জন্য বিপ্লবদেবকে হারাতে পারে না। আর আপনার কাছে যদি মনের জোর থাকে যে আজকে আমি 7,000 টাকা পাই, আর আমি 10,000 টাকা পাবো, 15,000 টাকা পাবো, আমি এটা করতে পারবো, দেখবেন সেগুলো আপনার জীবনে আসবে। কারণ আপনার সিক্স সেন্সকে যতদিন পর্যন্ত আপনি পজিটিভ না বলবেন, আপনার মধ্যে পজিটিভিটি আসবে না। আপনি শুধু নাই তো কিচ্ছু পাইতাম না, তো আপনার জীবনে এটাই থাকবে খুশি। লেখালো না, সকালে উঠতেই ভগবান কিচ্ছু নাই, আমার তো কিচ্ছু নাই, কিচ্ছু হইতো না,
আমি সকালে উঠতেই ভগবানের কই আমি তো সব পারবো, আমার কইলে আমি পারতাম না, যদি হিমাচলটা তুলতো কইটা জমকা চেষ্টা করলাম, কেউ যদি কয় যে বড় মোড়াটা তুললে আমরা দিয়ে চেষ্টা করলাম কি উঙ্গলি দিলাম, ना तुलते बोले ना तुलते बोले कोशिश तो कर लेंगे, कोशिश करने वाले का कभी हार नहीं होता। तो যারা আর্থিকভাবে কমজোর, তারা গরিব নয়, তাদের একটাই লাগবে, মনোজোর লাগবে, মনোবল লাগবে। যার কাছে মনোজোর আছে, মনোবল আছে, সে বিপ্লব দেবের মতো একদিন মুখ্যমন্ত্রী হতে পারে। আমার কাছে তো টাকা ছিল না, ছিল পয়সা ছিল, বন্দুক ছিল, তাকত ছিল, গুন্ডা বাহিনী ছিল, কিচ্ছু ছিল না, মনোবল ছিল। অমিত শাহ বলে দিয়েছে যা কাজ কর, সত্তা আয়েগা, তু সিএম বনেগা। মনোবল ছিল না, ত্রিপুরার উদ্ধার করবো। অমিত ভাই বলেছে করতে পারবো, উনি বললে তো করতেই পারবো, কারণ উনি যা বলেন না হয়ে যায়। পারসেপশন থাকে না কোন মানুষের। অমিত শাহ যখন যেটা বলেন ইয়ে করনা হ্যাঁ তো কর ডালেগে। যখন পাকিস্তানকে যেদিন অমিত শাহ ভাষণটা দিয়ে বলেছে মোদীজি আর অমিত শাহ যে एक भी चुन चुन के घुस के मारेंगे, वो महका हो गया कर देगा। बोला था ना, याद करो अमित भाई ने बोला था चुन चुन के घुस के मारेंगे, वही किया, चुन चुन के भिक्के मारते। एक कम्युनिस्ट कांग्रेस प्रश्न तुले सरेंडर के लिए कर लो, केड़ा सरेंडर करते, मोदी सरेंडर कर लो पाकिस्तान सामने। बात कहते बात फाइनल है, যুদ্ধকালীন সময় পাকিস্তান আমেরিকার থেকে ভিক্ষা চাইছে, খেয়াল নাই বিদেশি পয়সা ভিক্ষা চাই দিকে কাটারলে বয়ে থাকে। इनके सामने भारत दुनिया के चतुर्थ इकोनॉमी হয়ে গেছে। আমি প্রথমেই বললাম যে ভারত পাকিস্তানের সাধারণ মানুষকে মারার জন্য যুদ্ধ করেনি, ভারত পাকিস্তানকে সবক শেখানোর জন্য উগ্রবাদীদেরকে ঢুকে মেরেছে। আর দুনিয়াতে 2-3টা দেশই সেগুলো করতে পেরেছে, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল আর ভারত। যে যদি আমার ভিতরে যদি কোন উগ্রবাদী এসে মারে, তুমি যেখানেই থাকবো ঢুনকে মারে। মোদী সেটা করেছে। और लंबा যুদ্ধ হলে কি হয়, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখো, লোক ভেবেছিল ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে 3 জনই শেষ। রাশিয়া এত বড় শক্তি, ইউক্রেন তো খাই নেবেন না, এখনো চলতেছে 3.5 বছর। কত বড় আর্থিক লোকসান হচ্ছে দুই দেশের। আজকে ভারত চতুর্থ ইকোনমি। ভারত যা করার করে দেখিয়ে দিয়েছে দুনিয়াকে যে ভারতের কোন নাগরিককে যদি অন্যায়ভাবে কিছু করা হয় তো নরেন্দ্র মোদী সরকার এদেরকে বরদাস্ত করবে না, এদের ছাড়বে না। তার জন্য আমি আমার পাম্প অপারেটর ভাই ভাইদেরকে বলবো যে প্রথম নিজের মনোবলটা শক্তি রাখো, যে হবেই। বারবার বলবে আমার যেটা আজকে দাবি রাখলে এটা বিপ্লব দাদার সামনে, বিপ্লব দেবের সামনে রেখেছি, তো হবেই, দেখবেন যে আপনার জীবনে এগুলো আসবে। আর যেদিন আপনি চিন্তা করবেন না এটি তো হইতো না, তিনি দিল্লি যে গেছে আর হইতো না, তো হইতো না। আর যদি চিন্তা করছেন যে হইব, আপনি লেখেন ডায়েরিতে গিয়ে সেটা হয়ে যাবো। চিন্তা করেছেন হবে তো হয়ে যায়। याद करो 2014 नरेंद्र मोदी घुरे घुरे बोलतो मुझे 273+ चाहिए, बोलतो ना। बीजेपी 100 নিচে সংখ্যা, মোদি বলছে 273+। অনেকে বলে মোদি পাগল হয়ে গেছে, কি কয় 273+? বিজেপি কোথা থেকে আসবে? 273+ আসেনি। মোদি ডেলি যেখানে যেত আমার এই এমপিটাকে জিতিয়ে দাও, मुझे 273 कमल चाहिए, कमल चाहिए, सब जगह में बोलता था। देश चमत्कृत हो गया, दुनिया चमत्कृत हो गया। चारी क्या हो गया करिश्मा ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এখন আবার প্রশ্ন করতে পারে 2024-এ তো 400 পার হয়নি, 2024-এ 400 পার হয়নি, কিন্তু 240 তো এসছে। আর যারা কইন না তাদের অবস্থা কি? বাই ডিফল্ট অপোজিশন লিডার পায়।
তারা কয়টা এমপি বাড়িয়েছে ত্রিপুরার থেকে, কয়টা বাড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে? জোড়া বলদরা পর্যন্ত নাই। আমি মাঝে মাঝে বলি যে আদা ব্যাপারে জাহাজের খবর, আদার নাম করলে আবার টেনে চললে ওঠে। আমি করছি না, হ্যাঁ না করছে, যাই হোক স্বীকার তো করছে, হইছে। আমি আপনাদেরকে বললাম যেই দাবি সনদগুলো আমার সামনে আপনাদের নেতৃত্বরা রেখেছে, এগুলিকে দেখবো, কিন্তু একটা কথা বললাম না, মনের মধ্যে বসিয়ে রাখুন যে আপনাদের জীবনের সবকিছু হবেই, তখন গিয়ে আপনার জীবনে সবকিছু আসবে। আর যদি নিজে একটু দ্বন্দ্ব মন্দ করেন, না রে হইতো না, তাহলে আসল হইতো না, আসল হইতো না। আমি একবার দ্বন্দ্ব মন্দ করি 2015 যখন ত্রিপুরাতে এসছি, और एक बार কত জার্নালিস্ট আছে আমাকে বলে দাদা আপনি কি কোন বিজেপির কেমনে আমার একটা এমএলএ নাই। আমি কইতাম যে বিজেপি আইতাছে, সরকার হইতাছে, और ইলেকশনের 2-3 মাস আগে তখন সাংবাদিকরা একটু একটু বুঝেছে, নেই দাদা কমিউনিস্টের ক্যাডারটা ভেঙে গেছে গা, এইবার আপনি একটু হইব, সরকার তো আইব মনে হইতাছে, তবু পুরাটা কয় না। তো সেই কারণে যেই দাবি সনদগুলো রেখেছে এগুলো আমি দেখব, তার জন্য এটা যখন রাখা হয়েছে সকারাত্মক দৃষ্টিতে সেটা যাবে, এটা নিজের মধ্যে বিশ্বাস তৈরি করুন। আর বিপ্লব করে এরা বলছিল, উনি প্রথম বক্তা যে ভাষণ দিচ্ছিলেন যে পঞ্চায়েতের কাছে চলে যান, জিজ্ঞাসা করে দেখবো কি হয়েছে, কিভাবে করছে, কি কারণে করছে। আর বাকি বলছে স্যার ব্যারিং ট্যারিং এগুলো খারাপ হয়ে গেলে পঞ্চায়েত টাকা কোথা থেকে দেবে, এগুলো ব্লক থেকে একটা ফান্ড আছে, সেটা 5,000 টাকা চলে আসে, আমরা এগুলো করতে পারি না, হলে পাম্পগুলো অনেক সময় খারাপ হলে বন্ধ হয়ে যাবে, ছোট ছোট মানে কাজের জন্য দেখবো, বলবো। কিন্তু মনে রাখবে একটা কথা, ভুলেও এখানে যারা আছে আত্মীয় স্বজন পরিজন, ভুলও কমিউনিস্ট নামী এই মাওবাদী ভূতের চক্করে জীবনও ঘুরো না। আমি তোকে এই চক্করে জীবনও পড়িনি, না পড়ার কারণে তোমরা আমার মুখ্যমন্ত্রী বানাচ্ছ। একদম পিওর মাল, पियोर है ना, इसमें है दूसरा कहते हैं काटोगे तो भारत ही निकलेगा, एकदम प्योर, भेजाल नहीं, ऑर्गेनिक माल। আর কতদিক সিপিএম এর এগেইনস্টে এখানে ছিল কংগ্রেসের লিডার, এটি 2 মিশিল্লা 3 মিশিল্লা, এই কারণ মানুষ এদেরকে জিতায় না কোনোদিন, কোনোদিন জিতায়নি, সবাই জানে এরা তরমুজ। মানুষ, ত্রিপুরার মানুষ দূরদর্শী, আমি বলিনি, প্রধানমন্ত্রী नरेंद्र मोदी বলেছিল 2019 उदयपुरे जनसभार मध्य, त्रिपुरा के लोग दूरदर्शी है, समझदार है, इनके पास दूसरा ऑप्शन भी था कि वो तृणमूल में भी जा सकते थे, बड़े रैली भी हुआ था। यहाँ का जो विमुशिल्ला नेता गुलिया से लिए आंचलो क्या একটা রুটি আনবো, 2টা ভাগ করে খাইবো, কই গেছে রুটি, কই গেছে তারা, কোন জায়গা না মা আছে না পোলা আছে না कुछ भी नहीं है। কত কিছু আস্তাবল মধ্যে মানুষের দেখতে রুটি অর্ধেকটা দিয়ে লিখবো, সবাই গণ্যা লেছে আজকাল সাথে পশ্চিমবাংলা থেকে সব দিয়ে নেবেন না, আর পশ্চিমবাংলার শেষ করে দিছে এই দিদি 12টা বাজে ফিরে দিছে। ভাতিজা আবিষ্কার করেছে, ওনার আবিষ্কার ভাতিজা। তার জন্য আমি আপনাদেরকে বলি, ইতিহাসকে দেখুন, বোঝেন। যারা আর্থিকভাবে কমজোর তাদের জন্য মোদি দরকার, লিখলেন ডাইরেক্ট, যারা আর্থিকভাবে কমজোর তার জন্য মোদি অমিত শাহ দরকার। ও যাদের কাছে মোটা কাপড় মোটা ভাত আছে
এদের জন্য কমিউনিস্ট আর কংগ্রেস দরকার। আর যারা আর্থিকভাবে কমজোর অন্তিম ব্যক্তি, তার জন্য নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদী সরকার ভারত দরকার। কারণ কি, ভারত নিজের দেশ চালা, এই আর্থিকভাবে কমজোর মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। কারণ কি, ওনারা এখান থেকে গিয়ে মুম্বাইতে বাড়ি করার মতো ওনার কাছে পয়সা নেই, ওনাকে এখানেই থাকতে হবে। আমি আশা করি আমি যে কথাগুলো বলেছি আপনারা সেগুলো আমল করবেন নিজের জীবনে। আর যেটা বললাম, সিক্স সেন্সটা সবসময় ঘুমোর থেকে উঠে যে যার ধর্মের হোক, ইষ্ট দেবতার সূর্যের দিকে তাকিয়ে সকালবেলা উঠেই এটাই বলা যে আমার জীবনে যা আমি চিন্তা করেছি সেটা আমি করবই। দেখবেন আপনি করতে পারবেন, আপনার হয়ে যাবে। আমি আশা করি আপনারা সবাই সুস্থ ভালো মনে এখান থেকে যাবেন। টাকা পয়সা খরচা করে এখানে এসছেন, কষ্ট করে এসছেন। আমি যা বলেছি কার কার খারাপ লাগছে একটু হাত তোলো দিকে। কার কার খারাপ লাগছে হাত তোলো। একদম তুলে না, চালাক হয়ে গেছে। কার কার ভালো লাগছে একটু হাত তোলো দিকে। তারা মিলতে ভালো লাগছে না যাবা শেষে। তারা মনে করছে বিপ্লব দা পিছনের দিকে চাইছে না। আমি কি শুনো, আমার সাইড বিতে পেছনে দুইটা চৌকা আছে, সামনে দুইটা আছে, উপরে একটা আছে। এই কারণে সিপিএম বুঝতেই পারছে না কি কি করবো। এদিকে সামনে সামনে আসছে, আর সিপিএম পেছনে চিন্তা করে, এটা আমি বুঝি। এদিকে কি চিন্তা করে, এদিকে খুব দূর। আমি বললাম না 78% এটি পাগল। কিন্তু আমি আগেই বুঝি যে এরা কি করবো আর খুব দূর খাইব। এদের বান্দাদের 3-4টা ভাষণ এডি করবে, এর বাড়ি কিছু দেখো, এর বাড়ি যাবে না এরকম। আমি আশা করি যে কথাগুলি বললাম সেগুলো নিজের জীবনে লাগান, পজিটিভিটির লোকে থাকুন। আর ভাবুন, ডেলি ভাববেন যে আমিও একজন বিপ্লব দেবের মতো হব, আমি একজন স্বয়ংসম্পন্ন ব্যক্তি হব, আমার ছেলে মেয়েও তাকতবার ইনসান হবে। দেখবেন জীবনে আপনাদের এগুলো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বিপ্লব কুমার দেব মহাশয় মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি এখান থেকে দুজন মাতৃশক্তি পাম অপারেটর আপনাদের দুজনকে ডাকবো, যে দাবি সনদটা আমাদের মাননীয় সাংসদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনারা দুজন মাতৃশক্তি এখানে আসুন স্টেজের উপর তাড়াতাড়ি। সামনে সামনে আজকে আমাদের এই অনুষ্ঠানে মূল্যবান সময় দিয়েছেন, শত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন, বিশেষ করে আমাদের সাংসদ অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এবং দীর্ঘক্ষণ যারা প্রতীক্ষায় ছিলেন মূল্যবান বক্তব্য শোনার জন্য, সেই বক্তব্যকে কিন্তু দীর্ঘ বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এবং যে সভাপতিত্ব অর্থাৎ সভাপতি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠানে শেষ করবেন তিনি বিশেষ করে অনিয়মিত DWS পাম্প অপারেটর সংঘের সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে আমি ডাইসে এসে সেই সমাপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।